During this pandemic, I feel proud to be the part of this new online video class lectures as a resource person. অর্থাৎ এখন এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে কোভিড-19 জন্য সেই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস লেকচারে একজন রিসোর্স পারসন হিসেবে তোমাদেরকে লেকচার দিতে পেরে আমি গর্বিত বোধ করছি। আমি তোমাদের অর্থনীতি বা ইকোনমিক্স বিষয়টির উপরে ক্লাস নেব এবং তোমাদের থার্ড ইয়ার অনার্সের যে কোর্স ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট যে কোর্সটি রয়েছে সেই কোর্সে ক্লাস নেব। আজকে আমার লেকচার নাম্বার 8 এবং আজকে আমি তোমাদেরকে হ্যারোড ডোমার গ্রোথ মডেলটি পড়াবো। আমি শায়লা তাসমিনা মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এখন দেখা যাক যে হ্যারোড ডোমার গ্রোথ মডেলে কি বলেছে। হ্যারোড ডোমার গ্রোথ মডেলটি দিয়েছেন দুজন ইকোনমিস্ট, একজন হচ্ছেন ই ডোমার এবং অপরজন হচ্ছেন আর এফ হ্যারোড। তারা একটা অর্থনীতি কিভাবে তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রাখতে পারে সেটার উপর বেস করে তারা একটি মডেল প্রদান করেছে। তাদের মডেলটি মূলত একটা অর্থনীতি একটা নির্দিষ্ট গ্রোথ অর্জন করার পরে সেই গ্রোথ রেটকে ধরে রাখা প্লাস এটাকে বাড়ানোর জন্য কি পন্থা অবলম্বন করতে পারে সে ব্যাপারে তারা তাদের মডেলটিতে ব্যাখ্যা করেছে। Every nation must save a certain proportion of its national income in order to replace and depreciate its existing capital goods such as buildings, equipments and materials. যে এক্সিস্টিং ক্যাপিটাল গুডস রয়েছে বাড়িঘর, ইকুইপমেন্টস এবং ম্যাটেরিয়ালস, এগুলোর ডেপ্রিসিয়েশন এবং এগুলোর রিপ্লেসমেন্টের জন্য প্রত্যেকটি নেশনকে তার জাতীয় আয়ের একটি নির্দিষ্ট অংশ সেই বা সঞ্চয় করতে হয়। এর পাশাপাশি নতুন ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল স্টক যেটা রয়েছে সেই ক্যাপিটাল স্টকে নতুন এডিশনের জন্য তাকে কিন্তু সঞ্চয় করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অর্থনীতিকে কিন্তু সঞ্চয় করতে হয়। এই সঞ্চয় মূলত দুটি কাজের জন্য। একটা হচ্ছে যে এক্সিস্টিং ক্যাপিটাল স্টক রয়েছে, যে এক্সিস্টিং যে পুঁজি রয়েছে সেই ক্যাপিটাল ইকুইপমেন্টস গুলো রয়েছে সেগুলো ডেপ্রিসিয়েশন বা সেগুলো রিপ্লেসমেন্টের জন্য একটা অংশ তাতে সঞ্চয় করতে হয়। পাশাপাশি নতুন নতুন ক্যাপিটাল গুডস বা নতুন এডিশন, নতুন ক্যাপিটাল ইকুইপমেন্টস বা নতুন ক্যাপিটাল গুডসের জন্য কিন্তু তাকে সঞ্চয় করতে হয়। তাহলে সঞ্চয় জিনিসটা কিন্তু একটা ইকোনমির জন্য বা একটা অর্থনীতির জন্য বা একটা দেশের জন্য খুবই জরুরি একটি বিষয়। এই বিষয়টিকে সামনে রেখেই হ্যারোড ডোমার বলেছেন গ্রোথ মডেলে, তারা বলেছেন যে the rate of growth of GNP is jointly determined by national savings rate and capital output ratio. অর্থাৎ হ্যারোড ডোমার বলেছেন যে প্রত্যেকটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে সেভিংস রেশিও বা সঞ্চয়ের হার এবং ক্যাপিটাল আউটপুট রেশিওর উপর। দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে সেভিংস রেশিও আর একটা হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। এ পর্যায়ে যে ধারণাগুলো মূলত এই মডেলটিতে বারবার ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে গ্রোথ রেট, সেভিংস রেশিও এবং ক্যাপিটাল আউটপুট রেশিও। গ্রোথ রেট কি? গ্রোথ রেট হচ্ছে যে চেঞ্জ ইন জিএনপি, অর্থাৎ ন্যাশনাল ইনকাম যেটা রয়েছে বা জিএনপি যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা রয়েছে তার মধ্যে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনটাই হচ্ছে গ্রোথ রেট। অর্থাৎ গ্রোথ রেটকে আমরা অন্যভাবেও ডিফাইন করতে পারি। গ্রোথ রেট যেমন ধরো, গ্রোথ রেট হচ্ছে গত বছরের জিএনপি এবছরের জিএনপি মাইনাস গত বছরের জিএনপি ডিভাইডেড বাই গত বছরের জিএনপি ইনটু 100, এটাকেও কিন্তু গ্রোথ রেট বলা হয়। এতে কিন্তু আমরা জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্টের যে চেঞ্জটা সেটা ধরতে পারবো। এখানে আমরা এই মডেলে যে গ্রোথ রেটটাকে ডেল ওয়াই বাই ওয়াই হিসেবে দেখাচ্ছি। এখানে ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম। সেভিংস রেশিও হচ্ছে ন্যাশনাল ইনকামের একটি ফ্র্যাকশন যা এখানে স্মল এস দ্বারা ডিনোট করা হয়েছে। অর্থাৎ ন্যাশনাল ইনকামের একটা ফ্র্যাকশন, যেই ফ্র্যাকশনটা হচ্ছে সেভিংস রেশিও হিসাবে দেখা হয়। যেই রেটে ন্যাশনাল ইনকামের যে অংশটুকু সেভ করা হচ্ছে বা সঞ্চয় করা হচ্ছে সেটাই হচ্ছে সেভিংস রেশিও। ক্যাপিটাল আউটপুট রেশিও দ্যাট শোজ দ্য ইউনিট অফ ক্যাপিটাল রিকোয়ার্ড টু প্রডিউস দ্য ইউনিট অফ
ইউনিট অফ আউটপুট ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। সুনির্দিষ্ট সময়ে এক ইউনিট আউটপুট প্রডিউস করার জন্য যত ইউনিট ক্যাপিটালের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। এখানে ক্যাপিটাল আউটপুট রেশিওটাকে স্মল কে দিয়ে ডিনোট করা হচ্ছে বা স্মল কে দিয়ে দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা এখানে গ্রোথ রেটটাকে দেখাচ্ছি ডেল ওয়াই বাই ওয়াই দিয়ে, এবং ওয়াই এখানে ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম, সেভিংস রেশিওটাকে দেখাচ্ছি স্মল এস দিয়ে, এবং ক্যাপিটাল আউটপুট রেশিওকে স্মল কে দিয়ে দেখাচ্ছি। মডেলটি বলেছে যে in the absence of government, অর্থাৎ সরকারের অনুপস্থিতিতে, the growth rate of national income is directly or positively related to the savings ratio. That is, the more the economy is able to save and therefore invest out of a given GNP, the greater the GNP growth rate. অর্থাৎ ন্যাশনাল ইনকামের যে প্রবৃদ্ধি রয়েছে সেটি সেভিংস রেশিওর সাথে ধনাত্মকভাবে সম্পর্কিত। অর্থাৎ সেভিংস রেশিওর সাথে গ্রোথ রেটের সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ যত বেশি সেভিংস হবে তত বেশি কিন্তু গ্রোথ রেটটা তত বেশি হবে। এবং the growth rate of national income, অর্থাৎ জাতীয় আয়ের প্রবৃদ্ধি is inversely or negatively related to the capital output ratio. অর্থাৎ ক্যাপিটাল আউটপুট রেশিও বা স্মল কে এর সাথে গ্রোথ রেট বা ডেল ওয়াই বাই ওয়াই এর হচ্ছে নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক রয়েছে। অর্থাৎ ক্যাপিটাল আউটপুট রেশিও যত বেশি হবে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধিও তত কম হবে। অর্থাৎ সেভিংস রেশিওর সাথে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির সম্পর্ক হচ্ছে পজিটিভ, আর ক্যাপিটাল আউটপুট রেশিও বা স্মল কে এর সাথে জাতীয় আয়ের প্রবৃদ্ধির সম্পর্ক হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। আমরা এই মডেলটিকে ইলাস্ট্রেট করব বা বর্ণনা করব কতগুলো ইকুয়েশন এর মাধ্যমে। অর্থাৎ প্রথমে দেখা যাক, সাপোজ ন্যাশনাল সেভিংস বা ক্যাপিটাল এস ইজ সাম প্রপোর্শন অফ ন্যাশনাল ইনকাম ওয়াই। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ সেভিংস যদি একটা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের একটি অংশ হয়ে থাকে, তাহলে টোটাল সেভিংস অর্থাৎ ক্যাপিটাল এসটা হবে হচ্ছে ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু স্মল এস ইন্টু ওয়াই। অর্থাৎ টোটাল সেভিংসটাই হচ্ছে সেভিংস রেশিও ইন্টু ন্যাশনাল ইনকাম। এটা হলে আমরা টোটাল সেভিংসটা পাবো। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। ক্যাপিটাল স্টক কে and net investment I is defined as a change in capital stock del K. অর্থাৎ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হচ্ছে টোটাল যে ক্যাপিটাল স্টকটা রয়েছে সেটার চেঞ্জ দ্বারা ডিফাইন করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি আই বা ইনভেস্টমেন্ট, আই ক্যাপিটাল আই হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট, আই ইজ ইকুয়াল টু ডেল কে বা ক্যাপিটাল কে। অর্থাৎ ক্যাপিটাল স্টকের যে চেঞ্জটা সেটাই হচ্ছে বিনিয়োগ। Since total capital stock K has a direct relationship with national income Y, which is represented by the capital output ratio, তাহলে আমরা লিখতে পারি আমাদের I is equal to del K হচ্ছে দ্বিতীয় নাম্বার সমীকরণ। সো আমরা তাহলে লিখতে পারি যে স্মল k is equal to K by Y। এটা আর ব্যাখ্যা করার কিছু নাই। স্মল k হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ কতখানি ক্যাপিটাল এক ইউনিট আউটপুট প্রডিউস করতে প্রয়োজন হয়, সেটা হচ্ছে কে বাই ওয়াই ইজ ইকুয়াল টু স্মল কে। এখন আমরা লিখতে পারি ডেল কে বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু স্মল কে। আবার আমরা বজ্রগুণন করে এখন আমরা লিখতে পারি ডেল কে ইজ ইকুয়াল টু স্মল কে ইন্টু ডেল ওয়াই। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন আমরা জানি ম্যাক্রো ইকোনমিক্স থেকে, তোমরা জানো সেভিংস ইকুয়ালস ইনভেস্টমেন্ট, অর্থাৎ সঞ্চয় এবং যা সঞ্চয় সেটাই হচ্ছে বিনিয়োগ হিসেবে ধরা হয়। সো আমরা সেই ধারণা থেকে আমরা এখন লিখতে পারি ক্যাপিটাল এস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা ক্যাপিটাল এস এবং ক্যাপিটাল আই এর মানগুলো যা রয়েছে সেটা আমরা বসালাম। স্মল এস ওয়াই ইজ ইকুয়াল টু ডেল কে। আমরা আবার লিখতে পারি ডেল কে এর মান 3 নম্বর সমীকরণ থেকে আমরা এনে লিখতে পারি স্মল এস ওয়াই ইজ ইকুয়াল টু স্মল কে ইন্টু ডেল ওয়াই। এখন আমরা এই সমীকরণটাকে যেভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু স্মল এস
ইজ বাই স্মল কে। এখানে আমরা ডেল ওয়াই বাই ওয়াই হচ্ছে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার, এবং স্মল এস হচ্ছে আমাদের সেভিংস রেশিও, এবং স্মল কে হচ্ছে আমাদের ক্যাপিটাল আউটপুট রেশিও। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণটাই হচ্ছে ফেমাস হ্যারোডোমার গ্রোথ মডেল। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধি বা জাতীয় আয়ের প্রবৃদ্ধি সেভিংস রেশিওর সাথে পজিটিভলি বা ধনাত্মকভাবে সম্পর্কিত, অর্থাৎ সেভিংস রেশিও যত বেশি হবে আমাদের জাতীয় আয়ও তত বেশি হবে। এবং ক্যাপিটাল আউটপুট রেশিও বা কে এর সাথে স্মল কে এর সাথে জাতীয় আয় প্রবৃদ্ধির ঋণাত্মক সম্পর্ক, অর্থাৎ ক্যাপিটাল আউটপুট রেশিও যত বেশি হবে জাতীয় আয় প্রবৃদ্ধি ততই কম হবে। তার মানে এখানেই কিন্তু আমরা হ্যারোডোমার গ্রোথ মডেলটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে জাতীয় আয় প্রবৃদ্ধির সাথে সেভিংস রেশিও এবং ক্যাপিটাল আউটপুট রেশিওর যে সম্পর্ক, সেটি হচ্ছে হ্যারোডোমার গ্রোথ মডেল। ইকোনমিক লজিক অফ দি মডেল। ইকোনমিক লজিকটা কি রয়েছে? In order to grow, every economy must save and invest a certain portion of their GNP, and the more they save, the more they will grow. তার মানে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রত্যেকটা অর্থনীতিকেই একটা সুনির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করতে হবে, এবং সঞ্চয়ের প্রেক্ষিতে তাকে সেটা বিনিয়োগও করতে হবে, এবং যত বেশি তারা সঞ্চয় করবে তত বেশি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটবে। This growth rate for any given level of savings and investment will depend upon how much additional output can be derived from an additional unit of investment, which means the productivity of the new investment, that is capital output ratio. এই যে উন্নয়নটা রয়েছে, অর্থনৈতিক উন্নয়ন যে ঘটবে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি যে ঘটবে সেভিংস এবং সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে, এটা আবার নির্ভর করবে ক্যাপিটাল বা পুঁজির প্রোডাক্টিভিটির উপর, অর্থাৎ এক ইউনিট আউটপুট প্রডিউস করতে গেলে কত ইউনিট ক্যাপিটাল প্রয়োজন, অর্থাৎ পুঁজির যে প্রোডাক্টিভিটি রয়েছে, পুঁজির যে উৎপাদনশীলতা রয়েছে, সেই পুঁজির উৎপাদনশীলতার উপরে কিন্তু আমাদের এই প্রবৃদ্ধিটা নির্ভর করবে। অর্থাৎ শুধুমাত্র সেভ করলে বা ইনভেস্ট করলেই চলবে না, সেটার পাশাপাশি আমাদের পুঁজির প্রোডাক্টিভিটির দিকটাও খেয়াল রাখতে হবে। পুঁজির প্রোডাক্টিভিটি যত বেশি, পুঁজির প্রোডাক্টিভিটি যত কম হবে, তত কিন্তু আমাদের পুঁজির প্রোডাক্টিভিটির সাথে কিন্তু আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির একটি নেগেটিভ সম্পর্ক রয়েছে। সো দুটো জিনিসের উপরে আমাদের জাতীয় আয় প্রবৃদ্ধি নির্ভর করবে, একটা হচ্ছে সেভিংস রেশিও আর একটা হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিও। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ এডিশনাল বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। The mechanism of economic growth and development is simply a matter of increasing savings and investment. অর্থাৎ হ্যারোডোমার গ্রোথ মডেল অনুযায়ী একটা দেশের অর্থনীতির উন্নয়ন নির্ভর করে হচ্ছে সেভিংস এবং বিনিয়োগের উপরে, সঞ্চয় এবং বিনিয়োগের উপরে। যত সঞ্চয় এবং বিনিয়োগ বাড়ালেই কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। If required savings cannot be generated domestically, then the rest can be generated through foreign aid and private foreign investment. অর্থাৎ যদি দেশীয়ভাবে দেশজ সঞ্চয় বা বিনিয়োগের মাধ্যমে যদি আমাদের যতখানি সেভিংসের প্রয়োজন রয়েছে, যতখানি উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেটি যদি আমরা দেশীয়ভাবে অর্জন করতে সক্ষম না হয়, তাহলে আমরা বিদেশি সম্পদের উপরে নির্ভর করতে পারি, অর্থাৎ বিদেশি ফরেন এইড এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপরে নির্ভর করতে পারি। যেমন একটা দেশের ক্যাপিটাল আউটপুট রেশিও যদি 3 হয় এবং তার সেভিংস রেশিও যদি 15 হয়, তাহলে তার গ্রোথ রেট হবে 5%। আমাদের 4 নম্বর সমীকরণ থেকে আমরা এটা পাই যে আমাদের গ্রোথ হবে 5%। এখন একটা দেশ যদি 6% গ্রোথ রেট চায় এবং ডোমেস্টিক্যালি সে যদি
মাত্র 15% সেভিংসই জেনারেট করতে পারে, তাহলে 6% জেনারেশনের জন্য তার দরকার হবে 18 বা 7% জেনারেশনের জন্য তার 21 সেভিংস রেশিও দরকার হবে। যে বর্ধিত যে সেভিংসটা রয়েছে, অর্থাৎ তিন 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 সেভিংস রেশিও, বর্ধিত 3 বা 6 সেভিংস রেশিওটা, সেটা সে আনতে পারে ফরেন সোর্স থেকে। তাহলেই কিন্তু 6% বা 7% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। তার মানে হচ্ছে যে একটা দেশ যদি স্থানীয়ভাবে বা দেশীয়ভাবে যদি তার আকাঙ্ক্ষিত যে গ্রোথ রেট রয়েছে সেটি সে অর্জন করতে সক্ষম না হয়, তাহলে ফরেন এইড বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে সেটি পূরণ করতে সক্ষম হতে পারে। আরেকটি বিষয় যে এখানে যে উন্নত বিশ্ব থেকে উন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে যে ক্যাপিটাল এবং টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্সের যে ট্রান্সফারটা ঘটে, সেটাও কিন্তু এ কারণেই ঘটে যে যেহেতু আন্ডার ডেভেলপড অথবা ডেভেলপিং ইকোনমিগুলোতে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে ক্যাপিটালের কনস্ট্যান্ট রয়েছে, ক্যাপিটাল স্টক বা মূলধনের পরিমাণ সেখানে সাধারণত কম থাকে। সেহেতু উন্নত বিশ্ব থেকে দেখা যায় যে মূলধনের একটা স্থানান্তর ঘটে এবং পাশাপাশি প্রযুক্তিগত অ্যাসিস্ট্যান্সেরও কিন্তু একটা স্থানান্তর ঘটতে আমরা দেখে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে বা ফরেন এইড আমরা নেই, সেটার পেছনে কিন্তু একটা সুন্দর যুক্তি রয়েছে। হ্যারল্ড ডোমার গ্রোথ মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। হ্যারল্ড ডোমার গ্রোথ মডেল অ্যাসিউম করে নিয়েছে যে দেয়ার ইজ ওয়েল ইন্টিগ্রেটেড মানি অ্যান্ড কমোডিটি মার্কেট, হাইলি ডেভেলপ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, পরিবহন ব্যবস্থা খুবই ডেভেলপ রয়েছে এবং যে শ্রমিকেরা রয়েছে তারা হাইলি স্কিলড এবং শিক্ষিত। সাকসেসফুল হওয়ার জন্য যে মোটিভেশনের প্রয়োজন রয়েছে সেটিও এক্সিস্ট করে এবং গভর্নমেন্ট ব্যুরোক্রেসিতে রয়েছে এফিসিয়েন্সি বিরাজ করছে। যদি তাই হয়, অর্থাৎ যদি ওয়েল ইন্টিগ্রেটেড মানি অ্যান্ড কমোডিটি মার্কেট থাকে, হাইলি ডেভেলপ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস থাকে, ওয়েল ট্রেইনড অ্যান্ড এডুকেটেড ওয়ার্কফোর্স থাকে, মোটিভেশন টু বি সাকসিড এক্সিস্ট করে এবং এফিসিয়েন্ট গভর্নমেন্ট ব্যুরোক্রেসি ওয়ার্ক করে, তাহলেই কিন্তু হ্যারল্ড ডোমার গ্রোথ মডেলটা কাজ করবে। কিন্তু আমরা জানি এগুলো সবই কিন্তু উন্নত বিশ্বের বা উন্নত দেশগুলোর বৈশিষ্ট্য। অনুন্নত দেশগুলোতে যে স্ট্রাকচারাল রিজিডিটি রয়েছে সেটি কিন্তু হ্যারল্ড ডোমার গ্রোথ মডেলে আলোচনা করা হয়নি, অর্থাৎ এটি স্ট্রাকচারাল রিজিডিটির বিষয়টি আলোচনা করা হয়নি। তাই বলা হয়ে থাকে যে হ্যারল্ড ডোমার গ্রোথ মডেল is more appropriate for the developed country rather than underdeveloped or developing country। অর্থাৎ বলা হয় যে হ্যারল্ড ডোমার গ্রোথ মডেলটা বেশি কার্যকর হচ্ছে উন্নত বিশ্বের জন্য, কিন্তু অনুন্নত বিশ্বের যে বৈশিষ্ট্য রয়েছে, যে তাদের যে স্ট্রাকচারাল রিজিডিটি রয়েছে, সেখানে কিন্তু এটি ভালোভাবে কাজ করবে না। যতই লিমিটেশন থাকুক না কেন, যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, হ্যারল্ড ডোমার গ্রোথ মডেলটা একটি খুবই সিম্পল একটা মডেল, যে মডেলটিতে আমরা দেখতে পাই যে খুব সিম্পলি যদি একটা দেশের যে সেভিংস রেশিওটা রয়েছে এবং ক্যাপিটাল আউটপুট রেশিও রয়েছে, সেটি থেকে একটা দেশ কতখানি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম, সেটি কিন্তু আমরা সিম্পলি হ্যারল্ড ডোমার গ্রোথ মডেল থেকে দেখে নিতে পারি। এবং আমরা হ্যারল্ড ডোমার গ্রোথ মডেল থেকে দেখতে পাই যে একটা দেশ যত বেশি সঞ্চয় করবে এবং বিনিয়োগ করবে, সে তত বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। এটাই আমাদের আজকের হ্যারল্ড ডোমার গ্রোথ মডেল। হ্যারল্ড ডোমার গ্রোথ মডেল আমি পড়িয়েছি হচ্ছে মাইকেল পি টোডারো এবং স্টিফেন সি স্মিথের যে ইকোনমিক ডেভেলপমেন্ট বইটি রয়েছে সেই বই থেকে পড়িয়েছি। এবং এটি খুবই একটা সিম্পল একটা গ্রোথ মডেল, যে মডেলটা থেকে আমরা কিন্তু একটা দেশের ইকোনমিক গ্রোথ কিভাবে অর্জন করা সম্ভব হয় এবং এই ইকোনমিক গ্রোথটা কোন
কোন চলকের উপরে নির্ভরশীল এবং এই চলকগুলোর মাধ্যমে কিভাবে অর্থনৈতিক উন্নয়নটাকে আমরা বা অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা অর্জিত হয়েছে সেটিকে কিভাবে ধরে রাখবো এবং সেটিকে কিভাবে ক্রমশ বাড়াবো, সেটি কিন্তু হাইড্রোটোমার গ্রোথ মডেল থেকে আমরা জানতে পারি। ধন্যবাদ সবাইকে।